হ্যালো ভিউয়ার্স, ছোটবেলা যখন বই পুস্তকে পড়তাম, আগেকার দিনের মানুষ কবুতর দিয়ে চিঠি পাঠাতো এক জায়গা থেকে অন্য জায়গায়। তখন মাথায় প্রশ্ন জাগতো, কবুতর কিভাবে বুঝতো কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে। যেখানে মানুষ পথ ভুলে যায়, চেনা জানা পথঘাটও অনেক সময় ভুল হয়ে যায়। গুগল ম্যাপ দেখতে হয়, সেখানে ছোট্ট কবুতর সে কিভাবে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেত। বড় হয়ে বুঝলাম আমার জানাতেই ভুল ছিল। কবুতরের এই মেসেজ ডেলিভারি প্রসেসটা আগে বুঝতে হবে। এটা টু ওয়ে না, ওয়ান ওয়ে। ডোমেস্টিকেটেড কবুতরের ভিতরে এক শ্রেণীর কবুতর, যাকে ইংরেজিতে হোমিং পিজন বলা হয়, যার বৈজ্ঞানিক নাম কলম্বা লিবিয়া ডোমেস্টিকা। এই কবুতরই চিঠিপত্র ডেলিভারির কাজে ব্যবহৃত হতো। ইনফ্যাক্ট এখনো কিন্তু হয়। এই কবুতরের সুপার পাওয়ার হলো, একে একটি ঘরে একেবারে জন্মের পর থেকে 6 মাস বড় করবেন, অর্থাৎ ঘরটিকে তার নিজের ঘর বানাবেন। ব্যাস, এরপর কবুতর যদি 200-300 কিলোমিটার দূরে কোথাও নিয়ে ছেড়ে দেন, সে ঠিকই তার বাড়িতে ফিরে আসতে পারবে। খেয়াল করুন বিষয়টা, তার বিশেষ ক্ষমতা হলো সে নিজের বাড়িতে ফিরে আসতে পারে, অর্থাৎ ফিরে আসার ক্ষমতা। ওয়ান ওয়ে। আপনি কবুতরের পায়ে চিঠি বেঁধে বলবেন, যাও করিম ভাইয়ের বাসায় চিঠি পৌঁছে দাও, তা হবে না। কিন্তু আপনার বাসায় বড় করা কবুতরটিকে আপনি গাড়িতে করে করিম ভাইয়ের বাসায় দিয়ে এলেন। 6 মাস করিম ভাইয়ের বাড়িতে কবুতরটিকে খাঁচার ভেতরে বন্দি রাখা হলো। এরপর হঠাৎ একদিন করিম ভাইয়ের মনে হলো কোনো বিশেষ তথ্য আপনাকে পাঠাতে হবে। তখন করিম ভাই ওই কবুতরটিকে খাঁচা থেকে বের করলো, তার পায়ে চিঠি বেঁধে ছেড়ে দিল। ব্যাস, কবুতর ঠিকই করিম ভাইয়ের বাড়ি থেকে চিঠি নিয়ে আপনার বাড়িতে ফিরে এলো, কারণ আপনার বাসাটাই ওই কবুতরের নিজের বাসা। ও আসলে ফিরেছে ওর নিজের বাসায়। এই হলো টোটাল প্রসেসটা। ওয়ান ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে নয়। আপনার বাড়িতে বড় হওয়া কিছু কবুতর করিম ভাইয়ের বাড়িতে দিয়ে আসবেন এবং করিম ভাইয়ের বাড়ি থেকে তার পোষা কিছু কবুতর আপনার বাড়িতে এনে খাঁচায় আটকে রাখবেন। এবার আপনার প্রয়োজনে আপনি করিম ভাইয়ের কাছ থেকে আনা কবুতরগুলো ইউজ করে চিঠি পাঠাবেন। করিম ভাইও আপনাকে কোনো স্পাই মেসেজ পাঠাতে হলে আপনার দেয়া কবুতরগুলোর একটিকে ব্যবহার করবে। এই হলো অতীতকালের সেই কবুতর দিয়ে মেসেজ চালাচালি করার টোটাল অ্যারেঞ্জমেন্ট। আশা করি বুঝেছেন বিষয়টি। প্রশ্ন হলো, কবুতর এই কাজটি কিভাবে করে? কবুতরের এই ক্ষমতা নিয়ে গবেষণা কিন্তু নেহাত কম হয়নি। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডোনাল্ড আর গ্রিফিন বিস্তর গবেষণা করেছেন অ্যানিম্যাল বিহেভিয়ার নিয়ে। 1952 সালে কবুতরের ন্যাভিগেশনের উপরে গবেষণাপত্র প্রকাশ করেন তিনি। ভদ্রলোক বেশ কিছু কবুতর নিয়ে সেগুলোকে আলাদা আলাদা কন্ডিশনে রাখেন, বদ্ধ রুমে রেখে ক্লক শিফটিং করেন। তার মানে হলো কবুতরগুলো সেন্স অফ টাইম, অর্থাৎ এখন দিন নাকি রাত চলতেছে, এই সেন্সটাকে ডিসরাপ্ট করেন। এরপর কবুতরগুলোকে ভিন্ন ভিন্ন অপরিচিত কন্ডিশনে নিয়ে ছেড়ে দেন। কবুতরগুলো ঠিকই বাড়ি ফিরে আসে, অর্থাৎ বাড়ি ফেরার জন্য কবুতর কোনো ল্যান্ডমার্ক বা নির্দিষ্ট রুট ফলো করেনি। ওয়েদার কন্ডিশনও কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি। বিষয়টা আরও নিশ্চিত হওয়া যায় 1972 সালে জার্মান পক্ষীবিদ ক্লাউস স্মিথ কোনিং এর গবেষণায়। কবুতরের চোখে ঝাপসা লেন্স লাগিয়ে দেন তিনি, যাতে কবুতর কোনো ল্যান্ডমার্ক ঠিকমতো দেখতে না পারে, খালি দেখতে পারে সূর্যের আলো। অর্থাৎ কবুতরের দৃষ্টিশক্তি ম্যানিপুলেট করেও এক্সপেরিমেন্ট করেন তিনি, কিন্তু রেজাল্ট একই আসে। কবুতর ঠিকই বাড়ি ফিরে আসে। কবুতরের নাকের সামনে অর্থাৎ ঠোঁটে ম্যাগনেটাইট আছে, যার মাধ্যমে সে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সেন্স করতে পারে। 1971 সালে আমেরিকান প্রাণীবিদ উইলিয়াম কিটন কবুতরের নাকের সামনে ঠোঁটের উপরে ম্যাগনেট লাগিয়ে দেন, যাতে কবুতর আর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সেন্স করতেই না পারে। ব্যাস, কবুতরের হোমিং অ্যাবিলিটি নষ্ট হয়ে যায়। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সেন্স করার এই ক্ষমতা কবুতরের ন্যাভিগেশনের জন্য অতি গুরুত্বপূর্ণ। এটি কম বেশি সবাই মানে। কিন্তু ঘ্রাণ শক্তি, কবুতরের তো ঘ্রাণ শক্তিও পাওয়ারফুল। 1976 সালে ইতালিয়ান প্রাণীবিজ্ঞানী ফ্লোরিয়ানো পপি কবুতরের এই ন্যাভিগেশনের বিষয়ে অলিফ্যাক্টরি ন্যাভিগেশন হাইপোথিসিস প্রস্তাব করেন। তার মতে ভিজুয়াল ল্যান্ডমার্ক, সূর্যের অবস্থান, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড
এসব কিছুর সাথে শক্তিশালী ঘ্রাণ শক্তি ইউজ করে বাতাসে ভেসে আসা গন্ধ ট্রেস করে করে কবুতর ন্যাভিগেশন করে, লোকেশন ট্রেস ব্যাক করতে পারে। যদিও তার এই হাইপোথিসিস অনেকেই চ্যালেঞ্জ করেছিল। 2005-6 সালের দিকে গবেষক এইচ.জি. ওয়ালরাফ কবুতর নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট চালান, যার ভিতরে ছিল 48টি হোমিং পিজন নিয়ে অর্ধেকের ঘ্রাণ শক্তি নষ্ট করে দেয়া আর বাকি অর্ধেকের ম্যাগনেটিক ফিল্ড সেন্সিং ক্ষমতা নষ্ট করে দেয়া। এরপর ওই 48টি কবুতরকে বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে তিনি ছেড়ে দেন। ইন্টারেস্টিং বিষয় হলো, যেসব কবুতরের ম্যাগনেটো রিসেপশন নষ্ট করা হয়েছিল তাদের ভিতরে 95.83% বাড়ি ফিরতে সক্ষম হয়েছিল, কিন্তু যাদের ঘ্রাণ শক্তি নষ্ট করা হয়েছিল তাদের ভেতরে মাত্র 16.66% বাড়ি ফিরতে পেরেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে কবুতর তার ন্যাভিগেশন কাজে ঘ্রাণ শক্তিকে যথেষ্ট মাত্রায় ইউজ করে। এছাড়া 1979 সালে বিজ্ঞানী এম.আই. কাইটন এবং ডি.বি. কোয়াইন তাদের গবেষণায় দেখতে পান কবুতর মাত্র 0.5 হার্টজের শব্দ অর্থাৎ ইনফ্রাসাউন্ড শুনতে পারে। মানুষ কিন্তু 20 হার্টজের চেয়ে কম হার্টজের শব্দ শুনতে পারে না। কবুতরের ন্যাভিগেশন নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে। এখন পর্যন্ত যা বোঝা যায়, ঘ্রাণ শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ম্যাগনেটো রিসেপশন ক্ষমতা, সূর্যের অবস্থান সেন্স করতে পারার ক্ষমতা আর নিজের মুভমেন্ট আর পজিশন ভালো মতো বুঝতে পারার ক্ষমতা, এই সব কিছু সম্মিলিতভাবে কবুতরের ন্যাভিগেশনে ভূমিকা রাখে। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 1 লক্ষ কবুতর ইউজ করেছিল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকান আর্মি সম্মিলিতভাবে মেসেজ আদান প্রদানের জন্য, এবং মিলিটারি সার্ভিসের জন্য কবুতরকে মেডেলও দেওয়া হয়েছিল। চেরেমি নামে একটি কবুতর কাজ করত আমেরিকার 77 ইনফ্যান্ট্রি ডিভিশনের হয়ে। 1918 সালের 1 অক্টোবর এই কবুতরটি এই ডিভিশনের 200 মানুষের জীবন বাঁচিয়েছিল। ডিভিশনটি বিপাকে পড়েছিল, তখন কবুতরটি সাহায্যের বার্তা পৌঁছে দিয়েছিল ইউএস আর্মির সিগন্যাল কর্পসের কাছে। কবুতরটি গুলি পর্যন্ত খেয়েছিল, আহত হয়েছিল, কিন্তু তারপরও মেসেজ পৌঁছে দিয়েছিল। ফরাসিরা কবুতরটিকে ফ্রেঞ্চ ক্রস দে গোর পদক দিয়েছিল। দ্য মোকার নামে একটি কবুতর কাজ করত ব্রিটিশ রয়্যাল ফ্লাইং কর্পসের হয়ে। কবুতরটি 52টি মিশন সম্পন্ন করেছিল, তাকে ডিকিন পদক দেওয়া হয়েছিল। ডিকিন পদক দেওয়া হয় পশু পাখিদের এবং এটি ভিক্টোরিয়া ক্রস পদকের সমমর্যাদাপূর্ণ। আরেকটি আমেরিকান কবুতরের নামই ছিল প্রেসিডেন্ট উইলসন। এই কবুতরটি ডিকিন পদক পেয়েছিল। ছবিটি খেয়াল করুন, মিলিটারিরা এভাবেই কবুতরের বাড়ি নিয়ে ঘুরে বেড়াতো, অর্থাৎ কবুতরের বাড়ি ফিক্সড কোনো লোকেশনে না। কবুতরগুলো রীতিমতো ট্রেন্ড, এগুলো দূরবর্তী লোকেশনে নিয়ে ছেড়ে দিলে ঠিকই এই গাড়ি খুঁজে খুঁজে বের করতে পারে। তা গাড়ি যেখানেই সরে যাক না কেন, কারণ এটাই তার বাসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষই প্রায় 2.5 লক্ষ কবুতর ইউজ করেছিল মেসেজ আদান প্রদানের জন্য। চিন্তা করুন অবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এনিগমা মেশিনের মতো যন্ত্র ইউজ করে ইনক্রিপ্টেড সিগন্যাল পাঠানোর কাজ পুরোদমে চলছিল, অথচ কবুতর কিন্তু ইরিলিভেন্ট হয়ে যায়নি, কবুতরও কিন্তু ব্যবহৃত হয়েছে। 1943 সালে ইটালির মাটিতে জিআই জো নামের একটি কবুতরের কারণে ফ্রেন্ডলি ফায়ারিং এর হাত থেকে প্রাণে বেঁচেছিল মার্কিন সেনারা। কবুতরটি ডিকিন পদক পেয়েছিল। কবুতরটি কাজ করত ইউএস আর্মির পিজন সার্ভিসের হয়ে। ব্রিটেনের ন্যাশনাল পিজন সার্ভিসে কর্মরত কবুতর প্যাডি 1944 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইন্টেলিজেন্স প্রোভাইড করত, তাকেও ডিকিন পদক দেওয়া হয়। 32টি কবুতর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবদানের জন্য ডিকিন পদক পেয়েছিল। কেবল কবুতরই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার পরবর্তী সময়কালে নানান অবদানের জন্য 18টি কুকুর, 3টি ঘোড়া এবং 1টি বিড়াল ডিকিন পদক পেয়েছিল। বিড়ালটির নাম ছিল সিমন। সে একটি জাহাজে কাজ করত, জাহাজের নাবিকদের সাথে খেলা করত আর জাহাজটিকে ইঁদুর মুক্ত রেখেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয় স্নায়ুযুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার। মার্কিন গোয়েন্দা বাহিনী সিআইএ একটি প্রজেক্ট চালু করে যার নাম পিজন ক্যামেরা প্রজেক্ট। বুঝতেই পারতেছেন ঘটনা, কবুতরের শরীরে ক্যামেরা বেঁধে গুরুত্বপূর্ণ সোভিয়েত স্থাপনার আশেপাশে নিয়ে ছেড়ে দেওয়া হতো। কবুতরগুলো উঠত ওইসব স্থাপনার উপর দিয়ে। ক্যামেরা নির্দিষ্ট ইন্টারভ্যালে ছবি তুলত, র্যান্ডম সব ছবি। সেসব ছবি পরে কবুতর বাড়ি ফিরে এলে সংগ্রহ করা হতো, সেগুলো অ্যানালাইসিস করা হতো। লো অ্যালটিটিউডে সার্ভিলেন্সের জন্য কবুতর বেশ কাজে দিত, এখনো হয়তো দেয়। শান্তির প্রতীক পায়রা।
বাইবেলের বর্ণনায় নূহ নবী মহাপ্লাবনের সময় জাহাজের উপর থেকে প্রতিদিন একটি কবুতরকে পাঠাতো স্থলভাগ খুঁজতে। কবুতর একদিন মুখে জলপাই গাছের পাতা নিয়ে ফিরে আসে, যা মহাপ্লাবনের অবসান এবং শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। এই ঘটনা অবলম্বনে কবুতর আজও শান্তির সিম্বল। তো আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকস নিয়ে। ধন্যবাদ।